একদিনে বছরে সর্বোচ্চ ৬১৫ ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি। বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা সহ সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকের। রাষ্ট্র সংস্কার হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবে অন্তর্বর্তী সরকার। বাজার কেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণকেই ভাবা হচ্ছে বড় চ্যালেঞ্জ। মানুষের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত জাতীয় নির্বাচন চাইলেন আমির খসরু। ভারতের প্রভু সুলভ আচরণ দুঃখজনক মন্তব্য মির্জা ফখরুলের। এবং নিখোঁজ ও গুম ব্যক্তিদের ফিরিয়ে দিতে পরিবারের ৪৮ ঘণ্টার আলটিমেটাম, র্যাব বিলুপ্ত করে বিচারের আওতায় আনার দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবিশিরা লিজা। এবার বিস্তারিত। ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ৬১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। নতুন একজনের মৃত্যুতে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ৯৭ জন। চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৬,২৮৫ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৩,২১,১৭৯ জন। মারা যায় ১,৭০৫ জন। ঢাকার বাইরে থেকে বেশি রোগী আসছে জানিয়ে ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গতবার যেমন আমরা খেয়াল করেছিলাম যে প্রত্যন্ত এলাকা থেকে ঢাকার বাইরে থেকে রোগী আসার প্রবণতাটা বেশি ছিল, কিন্তু এবারে এরকম প্রবণতাটা একটু আমরা কম দেখতে পাচ্ছি, বা ঢাকার ভিতরের রোগীটাই বেশি আমাদের কাছে। মশা কিন্তু একেবারে নির্মূল করা সম্ভব নয়, একটা বাইটে তার ডেঙ্গি হতে পারে। সো ব্যক্তি সচেতনতা, পাশাপাশি পরিচ্ছন্নতা, প্রত্যেকটা আঙিনায় নিজের ঘরের মধ্যে পরিষ্কার করাটাও কিন্তু দায়িত্ব, নিজের দায়িত্ব। সবাইকে আমরা আসলে এই দোষের জায়গাটাতে না যেয়ে সম্মিলিতভাবে যদি আমরা সচেষ্ট থাকি তাহলেই কিন্তু নির্মূল করা সম্ভব। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে যতটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তী সরকার ততদিনই থাকবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সহিংসতা ও চাঁদাবাজি প্রসঙ্গে বলেন, রাজনীতিবিদদের উচিত নিজেদের পরিচ্ছন্নভাবে উপস্থাপন করা। আর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজার কেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ, কারণ রাজনৈতিক শূন্যস্থান দ্রুত পূরণ হয়ে যাচ্ছে। আরো জানাচ্ছেন নাসির উদ্দিন। গত আন্দোলনে আহত শিক্ষার্থী জনতার মধ্যে অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বলেন, শিক্ষার্থী আন্দোলনের ভিত্তিতেই সামনে এসেছে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট। সেই স্বপ্ন পূরণ হওয়া পর্যন্ত কাজ করবে অন্তর্বর্তী সরকার। ভোটারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আমার কোড অফ কন্ডাক্ট খুবই খারাপ হয়ে গেছে, এবং এই জায়গাগুলো শুধরতে হবে। আরেকটা জিনিস, আমাদের রাজনৈতিক দলগুলোকে শুধরতে হবে, তাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে তাদের নিজেদের কাঠামোর ভেতরে। শিক্ষার্থীদের সামাজিক নিরাপত্তার আওতায় আনতে মন্ত্রণালয়ের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। বৈষম্য বিরোধী শিক্ষার্থী জনতা আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের জন্য করণীয় ও তারুণ্যকে দেশের সেবায় কাজে লাগানোর জন্য অ্যাকশন রিসার্চ গ্রহণ করা হবে। এদিকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। রাষ্ট্র সংস্কারে সংস্থাটি সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। বেশিরভাগ রিফর্মে ওরা করতে চান, রিফর্ম কিন্তু আমরাই করব, কিন্তু এই রিফর্মের জন্য কিছু কারিগরি সহায়তা যদি দরকার হয়, এক্সপার্ট আছে আপনার, তারা তো সেগুলো ওরা দিতে পারে ওদের অর্থায়ন। মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাজারে তেমন প্রভাব নেই স্বীকার করে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ চাঁদাবাজি নিয়ন্ত্রণ। চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজে অনেকগুলো ভ্যালু আছে। আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়। এখন যারা চলে গেছে তাদের বলে আরো শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে। তো ইউএনডিপি কর্মকর্তার সঙ্গে জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য উন্নয়ন ও কৃষিখাতের উন্নয়নে সাহায্য সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান সালেহউদ্দিন আহমেদ। হেলথ, এডুকেশন এগুলোর মধ্যে অলরেডি আছে, আরো সাহায্য করতে চায়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।
মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাতে দ্রুত নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের প্রভু সুলভ আচরণ দুঃখজনক। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রেজা খানকে সঙ্গে নিয়ে সুরাইয়া মুন্নির রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলের সঙ্গে বৈঠক করে বিএনপি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে আগামীর বাংলাদেশ কেমন হবে তা নিয়ে আলোচনার পাশাপাশি দ্রুত নির্বাচিত সরকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের বিষয় আছে, যেগুলো করার মাধ্যমে আমরা দেশের প্রাতিষ্ঠানিকভাবে যে ধ্বংস করা হয়েছে বিগত দিনে, এগুলোকে সঠিক জায়গায় কিভাবে নিয়ে আসা যায় এবং আমাদের যে কী রিকমেন্ডেশন সেটা আমরা আজকে আলোচনা করেছি। বিশেষ করে 31 দফা, এই আমাদের যে 31 দফা সংস্কার, রাষ্ট্র মেরামতের যে বিষয়টা আমরা সবাই মিলে আলোচনা করেছি। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সব রকম সহযোগিতা করার বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে, জানান আমির খসরু। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবগুলো সংস্কার, এই মৌলিক সংস্কারগুলো সাধন করে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে মানুষ যে কারণে ভোট দেওয়ার জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, যে আমরা নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এর আগে 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। পরে জিয়ার সমাধিতে ফুল এলো শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। শ্রদ্ধা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন তিনি। দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের প্রভুসুলভ রাজনীতির সমালোচনাও করেন মির্জা ফখরুল। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে নিখোঁজ ও গুম ব্যক্তিদেরকে পরিবারে ফিরিয়ে দিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ গুম পরিবার। সোমবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে র্যাবকে বিলুপ্ত করে বিচারের আওতায় আনার দাবিও জানান গুম পরিবারের প্রধান সমন্বয়ক বেল্লাল হোসেন। কাজী পাপ্পুর রিপোর্ট। গুমের শিকার হয়ে এখনো নিখোঁজ অনেক মানুষ। শেখ হাসিনার সরকারের পতন হলেও এই মানুষগুলোর খোঁজ মিলছে না। এখনো স্বজনদের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন পরিবারগুলোর সদস্যরা। স্বজনদের দাবি যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেয়া হোক তাদের হারিয়ে যাওয়া আপনজনকে। কেউ একটা চিঠি নেয় না, একটা কেস নেয় নাই, বরং আরো বিভিন্নভাবে আমারে হুমকি, গুম, মৃত্যুরও রেবের কাছে গেছি, রেবরা বলছে আমরা ছাইরা দিছি, তারপরে থেকে আর কোনো ওর খোঁজ খবরই পাইনি। গুম খুনের এই নৃশংসতায় জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি জানান স্বজনরা। দর্শে যারা আছে এখনো আছে, এগুলো বিচার করেন। আমরা চাই আমাদের স্বজনদের ফিরে দেওয়া হোক, সেটা আমরা যদি একটা হারও থাকে। আমি 5 মাসের ছিলাম সেখান থেকে আমার বাবা নিখোঁজ। আমি কখনো বাস্তবে আমার বাবাকে দেখিনি, তো আমি চাই যে আমার বাবা মুক্তি পাক। নিখোঁজ স্বজনদেরকে পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সকল আয়নাঘর 48 ঘন্টার ভিতর ভেঙে দেওয়ার ঘোষণা দেন গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেল্লাল হোসেন। র্যাব একটি বাংলাদেশে একটি নিকৃষ্ট, সারা বিশ্বের কাছে তারা একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে। তাই অতি বিলম্বে এই র্যাবকে, এই দেশ থেকে, এই বাহিনীকে প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। সরকার যেহেতু 45 দিন সময় নিছে, এখন পর্যন্ত আমরা কিছু তাদের কাছ থেকে কোনো সন্ধান বা কিছু পাই নাই, আমাদেরকে কিছু বলা হয় নাই। অবিলম্বে গুম ও নিখোঁজ ব্যক্তিদের টর্চার সেল বা আয়নাঘরের মতো বন্দিশালা থেকে তাদেরকে মুক্তি করা হোক। এ সময় আয়নাঘরের বীভৎসতার বর্ণনাও দেন তিনি। হাত পা বেঁধে এইভাবে জড়িয়ে রেখেছে, ঝুলিয়ে রেখেছে, রক্ত আর রক্ত, জান ভিক্ষা চাচ্ছে, হাত বলছে বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কিন্তু সেই নরপশুরা একটু তাদের মন কাঁদে নাই। দেশ স্বৈরাচার মুক্ত হলেও গুম পরিবারের কান্নার রোল এখনো থামেনি বলেও জানান এই সমন্বয়ক। তোমরা আমাদের বিশ্বাস করো। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। যানজট আর তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী।
নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, নেতিবাচক প্রভাব পড়ছে দেহ মনে। অফিস, হাসপাতাল ও নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারা মানুষেরা যানজটের ভোগান্তির রেশ টেনে যান গোটা দিন। আর চালকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন প্রতিনিয়ত। আর রাজধানীর যানজটের জন্য কিছু মানুষের আইন না মানার প্রবণতাকে দুষলেন ট্রাফিক পুলিশ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বর্ষা মৌসুম শেষ হবার এখনো বেশ কদিন বাকি। এরই মধ্যে কমেছে বৃষ্টির প্রকোপ। আকাশ জুড়ে রোদ মেঘের লুকোচুরি, কিন্তু বৃষ্টির দেখা নেই। আবার ইট কাঠের নগরীতে খানিক বৃষ্টির পরই অনুভূত হয় ব্যবসা গরম। বিশ্বব্যাংকের তথ্য বলছে, রাজধানী ঢাকার যানজটের কারণে প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। ফলে রাষ্ট্র ও জনগণের সম্মিলিত আর্থিক ক্ষতি হয় বছরে প্রায় ৩০,০০০ কোটি টাকা। রাজধানীর বেশিরভাগ সড়ক মহাসড়কের কোথাও থেমে থেমে আবার কোথাও ঠায় দাঁড়িয়ে আছে যানবাহন। এতে করে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী ও শিক্ষার্থীরা। মানসিকভাবে আমরা বিপর্যস্ত। এই জ্যামের কারণে প্রত্যেকটা মানুষই কষ্ট করছি আমরা। ৩-৪টা গাড়ি আমি পারলাম না উঠতে, এত বেশি। পরে এখন বিকল্প চিন্তা করতেছি, এখানে যে ওই মেট্রো রেলে ফার্মগেট যাব, মানে একটু অনেক ঘুরে যেতে হবে। হ্যাঁ, এটা তো অনেক প্যারাদায়ক। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে দিনের পরবর্তী সময়ে অধিকাংশ মানুষই আর স্বাভাবিক কাজকর্মে মন বসাতে পারেন না। বোরিং ফিল লাগে, মন তো খারাপ লাগে। এখন কি করার, গাউসিয়া থেকে পুরাটাই জ্যাম ছিল 300 ফিট পর্যন্ত। 300 ফিট দিয়ে একটু ফ্রি ছিল, এখন আবার জ্যাম। অনেক খারাপ লাগতেছে, এখনো নাস্তা করি নাইনি। আমার তো অফিস টাইম 10:30 থেকে মূলত, তাহলে আমার এখানে বাসেই 10:30 বেজে গেছে। আমাদের প্রত্যেক দিনই লেট হচ্ছে। চালকরা বলছেন, যানজটে পড়ে প্রতিদিনই তাদের আয়ের পরিমাণ কমে যায়। এতে করে সংকটে পড়ছে জীবন জীবিকা। আমাদের আর্থিক ক্ষতি তো অবশ্যই হয়। আমরা যেখানে 3 টিপ মারি সেখানে আমাদের মানে 6 সিঙ্গেল হওয়ার কথা, সেখানে আমাদের 3 সিঙ্গেল 4 সিঙ্গেল হচ্ছে। ভাড়া লস হয়, তেল লস হয়, সব দিক দিয়েই মালিক তো রাস্তা টাকা পাই না। আর কিছু মানুষের আইন না মানার প্রবণতাও যানজটের অন্যতম কারণ বলছেন ট্রাফিক পুলিশ। কিছু কিছু মানুষের মধ্যে আইন ভঙ্গ করার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। আমরা রাস্তায় বলি, এই যে আগে আমরা এখানে দাঁড়ায় থাকলে কেউ এখানে দাঁড়াইতো না, চলে যাইতো ইশারা দিলে, এখন ওরা শুনতে চাচ্ছে না। গণপরিবহন খাতে বিদ্যমান বিশৃঙ্খলা, অরাজকতা ও যানজটের একটি বড় কারণ বলছেন সংশ্লিষ্টরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাত। কৃষিতে 850 কোটি টাকার ক্ষতির প্রাথমিক তথ্য জানিয়েছে কৃষি অধিদপ্তর। প্রাথমিক সমীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2.5 সহস্রাধিক পুকুর, জলাশয় এবং মাছের ঘের। কুমিল্লা থেকে তাওহিদ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন তানজিদ ভুইয়া। কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য ও কৃষি খাত। বীজতলা সহ রূপা, আমন ও সবজি ক্ষেত বিনষ্ট হয়ে 850 কোটি টাকার ক্ষতি হয়েছে। মৎস্য খাতে প্রাথমিক সমীক্ষায় ক্ষয়ক্ষতি ধরা নিরূপণ হয়েছে 450 কোটি টাকা। তলিয়ে গেছে 2500 পুকুর ও জলাশয়ের মাছের ঘের। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 450 কোটি টাকা। 200 থেকে 250 টনের যে আমার 250 টন যে মাছটা, ওইটার এখনের বাজার মূল্যে প্রায় 3 থেকে 3.5 কোটি টাকার মতন আমার মাছ ছিল। এখন কি পর্যায়ে আছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারি না। হালিদুলিতে সব শেষ, জমিন লাগাইছি, জমি মাইর গেছে, তলাই গেছে। জমির ভিতরে মনে আমি ঠাই পেতাম না, বাড়িতে মনে করেন আমার উডানের ভিতরে এত পানি। ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাষিদের যতটা সম্ভব সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি ও মৎস্য কর্মকর্তারা। যে চাষি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা এই সময়ের মধ্যে প্রশিক্ষণ দিয়ে এবং তাদের আবারও নতুনভাবে পোনা যাতে তারা স্টক করতে পারে, এই বিষয়গুলো আমরা দেখভাল করব। সরকার চেষ্টা করছে যে তাদেরকে একটু বীজ সহায়তার সাথে কিছু সার, 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি এবং হয়তো কিছু নগদ সহায়তা থাকবে। উপজেলা ভিত্তিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তাদেরকে পুনর্বাসন করার বিষয়ে যে আমরা কার্যক্রম সেটা হাতে নিব এবং ইতিমধ্যেই আমরা সবগুলা ডিপার্টমেন্টকে ইতিমধ্যে বলে দিয়েছি তারা পুনর্বাসন যে কিভাবে কি করবে তার একটা পরিকল্পনা গ্রহণের জন্য। কুমিল্লার 17টি উপজেলার মধ্যে 14টি বন্যায় আক্রান্ত হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।
অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাত্রায় আবারও লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারালেন মাদারীপুরের ৬ যুবক। একই পরিবারের ২ ভাই সহ এই ৬ জনের মৃত্যুতে শোকের মাতম চলছে পরিবারে। এ ঘটনায় দালালের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। আর ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। মাদারীপুর থেকে আরিফুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 7 মাস আগে ভাগ্যের চাকা ঘোরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম পুয়ারি গ্রামের সিরাজ মুন্সির ছেলে মিলন ও আলামিন। গত 27 এপ্রিল লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় অর্ধশত মানুষের সাথে ইতালির উদ্দেশ্যে যাত্রায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও সম্প্রতি খবর আসায় নিহতদের পরিবারে শুরু হয় মাতম। মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বরের হাতে ঋণ করে ৩০ লাখ টাকা তুলে দেয় স্বজনরা। একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। বোট ফাইটটা পানি ঢুকিয়া বোট ডুবে গেছে। ডুবার পরে শুনি যে কেউ বাচ্চা নাই। যত তাড়াতাড়ি পারে খোঁজ খবর নেওয়ার জন্য তাড়াতাড়ি বাড়িতে একটু ফোন খবর দিতে পারে। আমার ছেলের আমি মরিয়া গেল লাস্টাই, আর বাইসে থাকলো সামনে আমার কাছ থেকে 15 লাখ করে 30 লাখ টাকা নিয়েছে। চেয়ারম্যানের সাজা চাই, যেরকম এক ঘরে দুজন, কিভাবে সংসার চলবে। যদি মারা যায় তাহলে মনে করেন আইনের মারফত যেটা করা যায় লাগে এটা করতে হবে। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। যারা বিদেশগামী যারা নিখোঁজ হয়েছে তাদের পরিবারের কাছ থেকে আমরা যদি তথ্য পাই তাহলে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ফরহাদ মাতুব্বর। আফরিন পপি, মোহনা সংবাদ। চালের কোনো সংকট না থাকলেও চট্টগ্রামে আবারও বেড়েছে দাম। প্রতি বস্তা চালের দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে ধান চালের মজুদ গড়ে তুলে সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের রিপোর্ট, জানাচ্ছেন তানজিদ ভুইয়া। নগরের পাহাড়তলি পাইকারি চালের বাজার ঘুরে দেখা যায় বাজারের ২০০ গুদামে প্রতিদিন ১০০ ট্রাক বোঝাই ১৫০০ টন চাল আসছে। সাম্প্রতিক বন্যায় বেশ কিছু ধানের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন পর ধান ঘরে তোলার কথা ছিল কৃষকদের, কিন্তু আউশ ধান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাতে দাম বেড়েছে ধানের। এর প্রভাব পড়েছে চালেও। চট্টগ্রাম ও আশপাশে বন্যা কবলিত এলাকায় ত্রাণ হিসেবে বিতরণের কারণে মোটা চালের চাহিদা বেড়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে মোটা চাল সহ প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। নিত্যপণ্যের সবকিছুই ক্রয় ক্ষমতার বাইরে, তার মধ্যে আবারও চালের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় ক্রেতারা। যে সরকার ছিল সরকার যাওয়ার পরে জিনিসপত্রের দাম কমবে, কিন্তু না কমে নাই, আরো বাড়তেছে। আমরা চাই 40 টাকা 50 টাকার ভিতরে চাল হোক। বন্যার কারণে আড়তগুলোতে চাল আমদানি কম হচ্ছে, পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে চাল মজুত করায় দাম বাড়ছে। যারা স্টকার আছে, যারা কর্পোরেট লোক আছে, তারা এই লোকগুলো বিভিন্ন ধানের মোকামে বিভিন্ন হাস্কি মিলে ধান স্টক করে। এই হাস্কি মিলে একটু মনিটরিং থাকলে ইনশাল্লাহ চালের দাম কমবে। নানা অজুহাতে একটি চক্র অতি মুনাফা নেয়ার পায়তারা করছে। প্রশাসন, ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে বাজার মনিটরিং করতে হবে। বাজার তদারকির পাশাপাশি খাদ্য বিভাগের ওএমএস, যেটা খোলা বাজারে চাল বিক্রি, টিসিবির মাধ্যমে চাল বিক্রি, এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী যে সমস্ত কার্যক্রম, এগুলো যদি জোরদার করা যায় তাহলে বিকল্প ব্যবস্থায় কিন্তু বাজারে খাদ্যপণ্য সরবরাহটা বাড়বে। তবে যেভাবেই হোক নিত্যপণ্যের মূল্য তালিকা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।
নারী টি-20 বিশ্বকাপের পর বাংলাদেশ থেকে সরে গেলে আরেকটি আন্তর্জাতিক প্রতিযোগিতা কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ 25 থেকে 29 সেপ্টেম্বর ঢাকায় 40 দেশের অংশগ্রহণে আসর অনুষ্ঠানের কথা ছিল। ঢাকার বদলে এখন টুর্নামেন্ট হবে দক্ষিণ আফ্রিকার ডারবানে। বাংলাদেশ থেকে টুর্নামেন্টটির ভেন্যু পরিবর্তন হওয়ায় বদলে গেছে প্রতিযোগিতার সময়ও। 27 নভেম্বর থেকে 2 ডিসেম্বর কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের নতুন সূচি ঠিক হয়েছে। শেষ করব মোহনা সংবাদ। হয়ে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। একদিনে বছরে সর্বোচ্চ 615 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা সহ সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকের। রাষ্ট্র সংস্কার হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবে অন্তর্বর্তী সরকার। বাজার কেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণকেই ভাবা হচ্ছে বড় চ্যালেঞ্জ। মানুষের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত জাতীয় নির্বাচন চাইলেন আমির খসরু। ভারতের প্রভু সুলভ আচরণ দুঃখজনক, মন্তব্য মির্জা ফখরুলের। এবং নিখোঁজ ও গুম ব্যক্তিদের ফিরিয়ে দিতে পরিবারের 48 ঘন্টার আলটিমেটাম। র‍্যাব বিলুপ্ত করে বিচারের আওতায় আনার দাবি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।